সব মিলিয়ে আজ বাংলাদেশের সামনে আসল প্রশ্নটা হয়তো কে ক্ষমতায় যাবে নয়, বরং ক্ষমতাটা কেমন হবে এই প্রশ্ন। জামায়াতের উদার ভাষা যদি সত্যি নীতিগত রূপান্তরের ইঙ্গিত হয়, তাহলে সেটি পরীক্ষা দিতে হবে নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে। আর যদি এটি কেবল নির্বাচনী ব্র্যান্ডিং হয়, তাহলে ভোটের পরে সেই ব্র্যান্ডিং টিকবে না। কারণ রাষ্ট্রের ভেতরে যে হিংসা, যে মব মানসিকতা, যে হেফাজতের ভয়, যে অনলাইন ঘৃণা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় এবং আত্মহানির ঝুঁকি বাড়ায়, এসবকে কোনো পোস্টার দিয়ে ঢেকে রাখা যায় না। নির্বাচনের দিকে যাওয়া মানে কেবল ব্যালটের দিকে যাওয়া নয়, তা হলো রাষ্ট্রকে আবার আইন ও নৈতিকতার দিকে ফিরিয়ে নেওয়া। ধর্মভিত্তিক দল হোক বা ধর্মনিরপেক্ষ দল, সবার জন্য একই মানদণ্ড দেওয়া। সংবিধানের প্রতি আনুগত্য, নাগরিকের নিরাপত্তা, বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং ক্ষমতার সঙ্গে অর্থনীতির অস্বচ্ছ জোট ভাঙার সাহস। নইলে আমরা এমন এক দেশে ঢুকে পড়ব যেখানে রাজনীতির ভাষা হবে নরম, কিন্তু বাস্তবতা থাকবে কঠিন। আর সেই কঠিন বাস্তবতা শেষ পর্যন্ত সবাইকে ছুঁয়ে যাবে। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। ফেব্রুয়ারির নির্বাচন সামনে আসতেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নরম ভাষা আর কঠোর বাস্তবতা, দুই বিপরীত স্রোত একই সঙ্গে প্রবল হয়ে উঠেছে। একদিকে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী সংখ্যালঘু প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান আইন কাঠামোকে গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছে, সংখ্যালঘুদের প্রার্থীও দিচ্ছে, যা দেশের বহু মানুষের কাছে নতুন সংকেত। অন্যদিকে একই সময়ে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব সহিংসতা, ভীতি ও অনিশ্চয়তা, এসবের খবর আরো ঘন হচ্ছে। তার উপর যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের স্থগিতাদেশের সিদ্ধান্ত বাংলাদেশকেও তালিকাভুক্ত বিদেশ যাত্রা, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের কূটনীতির সক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই যে তিনটে ধারার কথা বললাম, এই তিনটে ধারাকে আলাদা করে দেখলে ভুল হবে, কারণ এগুলো একসঙ্গে মিলে বলে দেয় নির্বাচনী বছরে বাংলাদেশ কেবল রাজনৈতিক দলগুলোর ভোট রাজনীতির মুখোমুখি নয়, রাষ্ট্রের শাসন ক্ষমতার ভাষা, অর্থনৈতিক নৈতিকতা এবং নাগরিক নিরাপত্তার এক পরীক্ষার মধ্যে ঢুকে পড়েছে। জামায়াতের সাম্প্রতিক বার্তায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে তা হলো, এটা কি মতাদর্শগত বিবর্তন নাকি কৌশলগত ইমেজ রিপেয়ার? ধর্মভিত্তিক দল হিসেবে জামায়াতের ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বহুদিন ধরেই এক ধরনের টানাপোড়েনে ছিল। 2012 সালে দলীয় গঠনতন্ত্রে পরিবর্তন এনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন কমিশনের শর্তের সঙ্গে সামঞ্জস্য আনার চেষ্টা হয়েছিল। এটা নতুন নয়, বরং ব্যবস্থার ভেতরে থেকে রাজনীতি করার প্রয়োজন থেকেই বাংলাদেশের অনেক দলই সময়ে সময়ে ভাষা বদলেছে, লক্ষ্য বদলেছে, শব্দ বদলেছে। কিন্তু আজ যে বিষয়টি আলাদা করে নজরে পড়ছে তা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রকাশ্য সংলাপ, তাদের প্রার্থী দেয়া এবং আইন কাঠামোর ভেতরে থাকবার বার্তা। এসব নির্বাচনের আগে একটি বড় জনমতের মিসপারসেপশন কাটাতে কাজে লাগতে পারে বলে জামাত মনে করে। একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের সমাজ ধর্মপ্রাণ হলো জনজীবনের বড় অংশ চায় নিরাপত্তা, স্থিতি, কাজের সুযোগ, ন্যায় বিচার, কেবল পরিচয়ের রাজনীতি নয়। তাই দলগুলো ভোটের বাজারে সফট টোন বেছে নেয়, এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হলো, নির্বাচনের পরে সেই টোন কি নীতিতে পরিণত হয় নাকি পোস্টারে থেকেই যায়? এই প্রশ্নটা আরো তীব্র হয় যখন আমরা দেশের আইন শৃঙ্খলা বাস্তবতার দিকে তাকাই। বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, এরপর ভূ অর্থনৈতিক বিরোধ, মূল্যস্ফীতি ইত্যাদি। অর্থাৎ